রাজ্যে দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বা শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই নিয়ে এখনো পর্যন্ত 9টি প্রাণ চলে গেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কিভাবে দুর্ঘটনা ঘটলো বা এই ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে? রাত্রি যেভাবে বৃষ্টি হচ্ছে, রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শাসন এলাকা এবং সেই শাসন এলাকার ড্রেন পরিষ্কার করছিলেন, কারণ তিনি পঞ্চায়েতের একজন সাফাই কর্মী কঞ্চি দিয়ে ড্রেন পরিষ্কার করতে গেছিলেন। সেই সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে কোনোভাবে স্পর্শ হয়ে যায় এবং তারপর তিনি ওখানে লুকিয়ে পড়েন। সেখান থেকে বারাসাত হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে মিরাজুল আলী। বয়স 45 থেকে 50-এর মধ্যে এরকম একটা বয়সী ব্যক্তি। তিনি সকালবেলা শাসনের ড্রেন পরিষ্কার করছিলেন এবং সেই সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে তার কোনোভাবে স্পর্শ হয়ে যায়, তারপরই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসে। ধন্যবাদ। দীপঙ্কর দাস আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে বিদ্যুতের একটি কাজ করছিলেন, কঞ্চি দিয়ে কাজ করছিলেন, কিন্তু তা সত্ত্বেও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। ড্রেন পরিষ্কার করতে গিয়েই মৃত্যু হয়েছে এই সাফাই কর্মীর। শাসনের কথা বলছিল দাত্রী। আর এই মুহূর্তে কলকাতার কথা বলি, সেখানেও তো মৃত্যু মিছিল, কারণ এক রাতের বৃষ্টিতেই বানভাসী কলকাতা এবং জমা জলে মৃত্যু মিছিল। 8 জনের মৃত্যু কলকাতায়, জমা জলে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 8 জনের। কোন কোন এলাকা? শেক্সপিয়ার সরণিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যু হয়েছে। নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। ইকবালপুরে প্রৌঢ় বেনিয়াপুকুরে পথচারীর মৃত্যু। বালিগঞ্জ প্লেসে একজনের মৃত্যু। কালিকাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজনের মৃত্যু। বেহালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারখানার কর্মীর মৃত্যু। হরিদেবপুরে জেনারেটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। সকালবেলায় নাকি জেনারেটর না কিসে বললো যে ওই হাত দিয়েছে, ও জলে নাকি ডুবেছিল জেনারেটরটা, তাই হাতে ছুটেই শেষ। এই পুরো এলাকা জলে ভর্তি হয়ে রয়েছে। হ্যাঁ, যে এলাকা তো সবসময় জলে ডুবেই যায়। আবারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, আবারও মৃত্যু হলো এক শ্রমিকের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 17 নম্বর বুড়োশিবতলা বেলা থানার অন্তর্গত। এই যে কারখানাটা দেখানো হচ্ছে, এই কারখানার মধ্যেই কিন্তু কিছুক্ষণ আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক শ্রমিকের। যেমনটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে এক ব্যক্তি, সে হচ্ছে বিহারের বাসিন্দা। আজকে সকালবেলায় অন্যান্য কর্মীরা যখন আসে, সেই সময় দেখে কারখানার জমা জলে সেই ব্যক্তি তার জড়িয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বেলা থানায়। পরবর্তীকালে সিএসসির লোকজন এসে তাদেরকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে উদ্ধার করে এবং তাকে এমআর বাঙুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে কিন্তু এলাকায় যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং সমস্ত জায়গায় কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর আসছে। বেহালা থেকে সৌভিক সরকার, টিভি 9 বাংলা। আমি এসে দেখছিলাম পড়ে আছে, জলের ভেতরে জল ছিল, জলের মধ্যে পড়েছিল। তারপর থানায় ফোন করতে পুলিশে। কি দেখতে পেলেন? দেখলাম পড়ে আছে জলের মধ্যে। না, তার জন্য উপরে একটা তার মতো ছিল, উপরে একটা তার ছিল, লাইভের তার পড়েছিল। সকালে চা খেতে গেছি, এসে দেখছি শুয়ে আছে। এবার দেখলাম কাউকে, একজনকে ডাকলাম, একজন ছিল এদিকে, আসছিল বাথরুম থেকে, ডাকলাম, বললাম দেখো কি হয়েছে, নিঃশ্বাস টিশ্বাস নিচ্ছে না। সকালে উঠে দেখলাম লোক দাঁড়িয়ে আছে, ওখানে ইলেকট্রিক শর্ট হয়ে মারা গেছে। কি জানতে পেরেছেন? জানতে পেরেছি জলে পড়ে আছে, ইলেকট্রিক শর্ট হয়ে মারা গেছে। শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী সিএসসিকে দায়ী করেছেন। তিনি ক্ষুব্ধ সিএসসির ভূমিকায়। তিনি বলছেন যে তারা এখানে ব্যবসা করছে, অথচ আধুনিকীকরণের কাজ হচ্ছে রাজস্থানে। কেন হবে এই প্রশ্নগুলো যেমন উঠছে, তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে জরুরি ভিত্তিতে কর্মী নামাক সিএসসি এখানে আধুনিকীকরণের কাজ করছে না, এতগুলো প্রাণ গেল, এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের একজনকে চাকরি দিক সিএসসি। বিদ্যুৎ দফতরকে সিএসসির সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 9 জনের মৃত্যুর ঘটনা যে ঘটছে, একের পর এক মৃতের সংখ্যা বাড়ছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসিকে দায়ী করেছেন। এই শহরে 8 জনের মৃত্যু হয়েছে আর তাতে সিএসসিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে সিএসসি এখানে ব্যবসা করছে, কিন্তু আধুনিকীকরণের কাজ রাজস্থানে করছে। আর তিনি বলছেন আরও লোক নামানো হোক এবং রাজ্য বিদ্যুৎ দপ্তরকে তিনি নির্দেশ দিয়েছেন সিএসসির সঙ্গে কথা বলার জন্য।
কলকাতায় আমরা মৃত্যু মিছিলের কথা বলছিলাম। বিপর্যস্ত বিধাননগরের দুই শহরের এই দুই মেয়রকে নিশানা করলেন তাই শুভেন্দু অধিকারী। মেয়রদের উদাসীনতা অদক্ষতার ফল ভুগতে হচ্ছে শহরবাসীকে। এরা পূর্ব অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেয়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দুর বিরোধী দলনেতার নিশানায় বিদ্যুৎ দপ্তরও। খোলা তারের বিপদের বিষয়ে কেন পদক্ষেপ করা হয়নি, এটা আপনাদের ব্যর্থতা নয়, অপরাধ। কার দোষ চিহ্নিত করে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আর কতদিন এই অরাজকতা চলবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী। জলমগ্ন কলকাতা কন্ট্রোল রুম থেকে নজরদারি মেয়রের। পাম্প চালিয়ে জল নামানোর মরিয়া চেষ্টা পুরসভার। জল বের করাটাই মূল চ্যালেঞ্জ। জল দ্রুত নামানোর চেষ্টা করা হচ্ছে। রাত 10টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আশ্বাস মেয়রের। দুর্ঘটনা এড়াতে জলমগ্ন বেশ কিছু এলাকায় বন্ধ বিদ্যুৎ সংযোগ। মানুষকে সতর্ক থাকার পরামর্শ মেয়রের। কাশ্মীর ওইসব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না। নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেট গুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে। সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যে একটা নদী নিতে পারবে। আর আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন না। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে। মেয়র ফেরহাদ হাকিম তিনি সতর্ক করছেন নাগরিকদের। তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন রাত 10টা বেজে যেতে পারে, যে পরিমাণে জল জমে রয়েছে শহর কলকাতায় সেই জল নামতে। রাত ভর বৃষ্টি হয়েছে এবং 5 ঘন্টার রেকর্ড বৃষ্টি হয়েছে, যার নজির খুঁজে পাওয়া মুশকিল যে পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই পরিমাণ বৃষ্টি, যেটা মেঘ ভাঙা বৃষ্টি বলা হচ্ছে, মেঘ ভাঙা বৃষ্টিতে যে 1 ঘন্টায় যতটা বৃষ্টি হয় সেই পরিমাণ বৃষ্টি কলকাতার বেশ কিছু জায়গায় হয়েছে। তার জন্যই এই পরিস্থিতি হয়ে রয়েছে। আপনাদের জানায় 1 ঘন্টায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে শহরে। তপসিয়া, উল্টোডাঙ্গা, ঠনঠনিয়া মেঘভাঙা বৃষ্টি হয়েছে। বালিগঞ্জ, চেতলা, যোধপুর পার্ক, কালীঘাটেও মেঘভাঙা বৃষ্টি। অর্থাৎ মেঘভাঙা বৃষ্টি বলতে যা বোঝায় 1 ঘন্টায় 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টি সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে এই সমস্ত এলাকায়। রাত 2টো থেকে 3টের মধ্যে 5 জায়গায় 1 ঘন্টায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। রাত 3টে থেকে 4টের মধ্যে 3টে জায়গায় এরকম বৃষ্টি হয়েছে, মেঘভাঙা বৃষ্টি। 3টে থেকে 4টের মধ্যে আলিপুরে 98 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে আলিপুরে মেঘভাঙা বৃষ্টির শর্ত পূরণ না হলেও বাকি জায়গাগুলোতে এরকম মুষলধারায় বৃষ্টি হয়েছে। শহর কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি, সেটা জানতে কারোর অপেক্ষা নেই। সাধারণ মানুষজন নাকাল হচ্ছেন। আমি একদম রয়েছি কলেজ মোড়ে, সেখানে ছবিটা দেখুন। প্রচুর মানুষজন, তাদের সকলেরই হাতে জুতো এবং ভিজে যাচ্ছেন। তার মধ্যে দিয়েই তারা অফিসে ঢুকছেন, কেউ কেউ কলেজে যাচ্ছেন। এই সমস্ত পরিস্থিতি হয়ে রয়েছে। যানবাহন নেই, তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টোটো, অটো। আচ্ছা, সারা মাসের বৃষ্টিটা একদিনেই হয়ে গেছে। সারা মাসের তাহলে কি যে এই যে যাত্রী, সেই যাত্রী এবং তাদের যে পোয়ামারও বলা যেতে পারে প্রচুর মানুষজনকেও, তারা এই মুহূর্তে কথা বলবো যে কত তাদের এই যে ভাড়াটা, সেই ভাড়াটাও কি অনেকটা বেড়েছে? ভালো বাজার। আচ্ছা, তাহলে কি অনেকে এরকম অভিযোগ করছে একটু বেশি ভাড়াটা, সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, কিন্তু কিছু করার নেই না, আজকে দিনে তো ভাড়া তো বেশি দিতে লাগবে। রাস্তায় জল অনেক হয়ে গেছে, এই জন্য ভাড়াটা আজকে একটু বেশি লাগছে। হ্যাঁ 400 টাকা, দুজনে 400 টাকা ভাড়া, 200 টাকা করে। আচ্ছা বলছি, গাড়ি ঘোড়া কি পাচ্ছেন না, সেই জন্যই কি টোটো রিক্সা? পাওয়া যাচ্ছে না তো গাড়ি ঘোড়া, এবং সেই জন্য বাধ্য হয়ে টোটো। হ্যাঁ টোটো বাধ্য হয়ে টোটো। কিন্তু ভাড়া যেটা উনি বললেন সেটা শুনে দুজন চলেও গেলেন। দুজন তো চলে গেলেন, তাহলে চলে গেছে, অন্য কেউ চলে আসবে। কিন্তু বাধ্য হয়ে আজকে আসতে হবে। বাজার ভালো, বাজার ভালো। ভাড়া তো হচ্ছে 100 টাকা, 200 টাকা দেবো। চলো, আমরা ডেলি 1000-12 টাকা কাজ করি, আজকে 3000 টাকা কাজ হয়ে যাবে। কিন্তু অনেকে তো এত ভাড়া শুনে চলেও যাচ্ছেন, সাধারণ মানুষ। হ্যাঁ স্বাভাবিক তো যাবেই, ভাড়া তো অনেক বেশি, জলও বেশি। আমাদের একটা গাড়ি জলে ডুবি একদম নষ্ট হয়ে গেছে, মানে সেই মোটরটা নষ্ট হয়ে গেছে একদম, যার জন্য তো একটু ভাড়াটা বেশি লাগবে। প্রচুর মানুষের অসুবিধা হচ্ছে এই জলের জন্য।
সারা রাস্তা তো জলের মধ্যে ডুবে আছে, যার জন্য মানুষ অনেক ভোগান্তি পড়েছে। কিছু করার নেই, তারপরেও তো অফিস আদালত তো করতেই হবে। সারাদিনে এতক্ষণ যদি মনে করেন 500 টাকা, সেখানে আজকে 1000 টাকা কাজ করেছি। প্রবল বৃষ্টির পর 14 ঘন্টা পার হয়ে গিয়েছে, তারপরও শহর কলকাতার কি নাকাল পরিস্থিতি পার্ক সার্কাসের এই ছবিটাই বলে দিচ্ছে। কার্যত গোটা শহর যে বিপর্যস্ত তার মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে গড়িয়াহাট পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেখানে একের পর এক বাস বিকল অবস্থায় রয়েছে, স্কুটি ভাসছে, ওখানে স্কুটি ভাসছে, ওখানে গাড়ি বাইক ভাসছে, দূরে যে গাড়িগুলো রয়েছে পরপর সেগুলো কার্যত জলের তলায়। কার্যত এটা রাস্তা নাকি এটা জলপথ, একটা নদী যার মধ্যে দিয়ে গাড়িগুলো নৌকোর রূপ নিয়েছে, জল ঠেলে এগিয়ে আসছে। শহর কলকাতা এই ছবি দীর্ঘদিন দেখতে অভ্যস্ত নয়। কোমর সমান জল, এবং সেই কোমর সমান জলে এসে দম্পতি কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় বাইক নিয়ে আটকে পড়ছেন। যারা ব্যক্তি বিশেষ রয়েছেন তারা আর বাইক চালাতে পারছেন না, বাইক থেকে তাদেরকে নেমে যেতে হচ্ছে। গাড়ি একের পর এক বিকল হয়ে যাচ্ছে। এটা মা উড়ালপুল থেকে পার্ক সার্কাসের একদিকের ছবি, যেখানে সারি সারি দেখা যাচ্ছে বাস বিকল হয়ে রয়েছে, গাড়িগুলো জলের তলায় রয়েছে। অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছে বোসপুকুর শীতলা মন্দিরের পুজো, আর তার ঠিক পরের দিনই রীতিমতো জলমগ্ন গোটা মণ্ডপ চত্বর। আমার ক্যামেরা পার্সন অর্ঘকে সেই ছবিকে দেখাতে বলবো যে কিভাবে জল ঢুকে বোসপুকুর শীতলা মন্দিরের মণ্ডপের সংলগ্ন অংশ সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। ইতিমধ্যেই যারা মণ্ডপ শিল্পী, যারা কারিগর, তারা মূলত হাত লাগিয়েছে যাতে দ্রুত এই নষ্ট হয়ে যাবার সামগ্রীগুলোকে সরিয়ে নতুন করে সাজিয়ে দেওয়া যায় গোটা মণ্ডপটিকে। এবং দেখা যাচ্ছে গোটা অংশ কিন্তু এভাবেই জলমগ্ন। বোসপুকুর শীতলা মন্দির সংলগ্ন কসবার যে রোড, অর্থাৎ রাসবিহারী এভিনিউ এবং EM বাইপাসের যে ক্রসিং, সেই গোটা এলাকা কিন্তু সম্পূর্ণ জলে ভরে গিয়েছে। গাড়ির গতি অত্যন্ত শ্লথ, এবং অর্ঘকে বলবো সেই ছবি দেখানোর জন্য। গোটা এলাকা কিন্তু এভাবে বানভাসী। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে যেহেতু কসবা এবং সংলগ্ন এলাকায় জলের পরিমাণ, যেভাবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়েছিল, তাই এখানে জল নামতে অনেকটাই সময় নিচ্ছে, যে কারণে কোথাও হাঁটু সমান, কোথাও হাঁটুর নিচে পর্যন্ত জল জমে রয়েছে। আমি ক্যামেরা পার্সন অর্ঘকে বলবো এইদিকে একবার ছবিটা দেখাতে, যে কিভাবে চারপাশ মণ্ডপের এই চত্বর সম্পূর্ণ জলে ভরে গিয়েছে। এবং ইতিমধ্যেই যারা ক্লাব কর্তৃপক্ষ তারা পাম্প ব্যবহার করে জল নামানোর চেষ্টা করেছিল, কিন্তু যেভাবে চারপাশ পুরো জলমগ্ন হয়ে রয়েছে তারা সেই কাজে ব্যর্থ হয়। যদিও জল নেমে যাওয়ার পর নতুন করে যে অংশগুলো নষ্ট হয়ে গেছে সেই কাজে হাত দেওয়া হবে বলে মণ্ডপ কর্তৃপক্ষ বা পুজো উদ্যোক্তারা জানিয়েছেন। ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। শহরে মেঘভাঙা বৃষ্টি, আর এই মুহূর্তে হাওয়া অফিসের সাংবাদিক সম্মেলন। আর এর প্রভাবে, এই যে নিম্নচাপের প্রভাবে আমাদের বঙ্গোপসাগর এলাকায় বাতাসের গতিবেগ, দমকা হাওয়া 40 থেকে 50-55 পর্যন্ত যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে। তার জন্যে আমাদের মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এর প্রভাবে 2 দিন, কিন্তু তারপরে আমাদের আরেকটা গতকালকে বা তার আগে থেকে যেমন বলা হয়েছিল যে 25 তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায়, এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে 26 তারিখ নাগাদ, যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে 26 তারিখ নাগাদ, এবং 27 তারিখ নাগাদ এটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন অঞ্চল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে স্থলভাগ। তাই এর প্রভাবের জন্য আমাদের মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা আগামী 5 দিন পর্যন্তই থাকছে। তো মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর এই নিম্নচাপ এবং এখনকার যে নিম্নচাপ, এর প্রভাবে আগামী 2 দিনে তো আমি ভারী বৃষ্টিপাত বললাম। তাছাড়াও পরবর্তী নিম্নচাপের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং এক দু জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আপনার থাকছে। আর এই পরের নিম্নচাপটি সম্পর্কে আরও বিষয় আমরা ওয়াচে রয়েছি, আমরা ক্রমশ সর্বক্ষণ এটা ওয়াচ রাখা হচ্ছে, এরপরে আরও ডিটেলস দেওয়া হবে, আপডেট। ধন্যবাদ। এরপরের যে নিম্নচাপ সেটি কোন দিকটায় ফর্ম হওয়ার, কোন দিকের অভিমুখ কোন দিকে থাকতে পারে? অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে হবে, যেটা হচ্ছে আপনার আমি বললাম যে যেটা ফরমেশন হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে। তো সেটা ক্রমশ সরে আসবে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন অন্ধ্রপ্রদেশ কোস্টের দিকে যাবে। তার জন্যে এটা একটু আমাদের থেকে দূরে হলেও কিন্তু এটা যেহেতু গভীর নিম্নচাপে পরিণত হবে, তার প্রভাব মৎস্যজীবীদের উপর থাকবেই। তাছাড়া আমাদের তেও ময়েশ্চার কিছুটা থাকবে, তার জন্য বৃষ্টিপাত হবে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, তবে ভারী বৃষ্টিপাত আমাদের একদিন দেওয়া রয়েছে, আবার পরে আবার আপনাদের আপডেট দেওয়া হবে।